হামজারা খেলছেন, সমিতরা খেলছেন, তাদেরকে আসলে কত ম্যাচ ফি দেয়া হচ্ছে? এখন এমনও মনে হয় অনেক সময় আসলে মানে মানুষের আসলে বলে না যে কি বলে চুন খেয়ে গলা পুড়লে বা গাল পুড়লে দই দেখলেও ভয় পায়। সুমিত বলছে যে ভাই আমার হাতে মাত্র 1 মিনিট সময় আছে, আমার 1 মিনিটের মধ্যে পৌঁছাতে হবে কোচের কাছে। সে দৌড়ায় পৌঁছাইছে কোচের কাছে, গাড়ি থেকে নেমে লিটারালি দৌড়ে তারপর পৌঁছাইছে। একটা ইন্টারেস্টিং ব্যাপার আমি দেখলাম যে হামজার যে গোলটা বাইসাইকেল কিকে যে গোলটা করেছে নেপালের অ্যাগেইনস্টে, আপনি কি এই ন্যাশনাল স্টেডিয়ামে এই ধরনের আর কোনো গোল কি দেখেছেন? আমি কাউকে দেখিনি, এবং কেউ যদি এই কাজটা করতো তার অবস্থানটা আসলে মানে সে মনে হয় যে হাওয়ায় আকাশে উঠতো। হ্যাঁ, এরকমই হতো। এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারের ম্যাচে 18 নভেম্বর ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ, এবং বাংলাদেশ দল এই বড় ম্যাচের জন্য প্রস্তুত হচ্ছে। ইন্ডিয়া এরই মধ্যে বাংলাদেশে পা রেখেছে এবং তারাও প্রস্তুত হচ্ছে। এই ম্যাচ নিয়ে কথা বলতে আমার সাথে রয়েছেন শেখ আশিক। আশিক, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ পেয়ার। বাংলাদেশের প্রস্তুতিটা আসলে কেমন হচ্ছে? প্রস্তুতিটা ভালোই হচ্ছে। বাংলাদেশের সুমিত সোম, হামজা চৌধুরী সহ জামাল ভুঁইয়া, তারিক কাজী সব মানে পুরো দল একসাথে অনুশীলন করছে এবং একটা ম্যাচ খেলেছে। যদি সেই ম্যাচে আমরা সেই পুরনো ভুলটাই আসলে দেখেছি, শেষ মুহূর্তে গোল খেয়ে পয়েন্ট হারানো কিংবা হচ্ছে ডিজাস্টার করা, সেটা আসলে হয়েছে। এছাড়া প্রিপারেশন ভালো হচ্ছে, লাস্টে দেখা যাক আসলে শেষ পর্যন্ত কি হয়। দলে কি ইনজুরির কোনো সমস্যা আছে? কেউ কি ইনজুরির সমস্যা আছে। মুরসালিনকে আমরা আসলে দেখতে পাবো না সম্ভবত ইন্ডিয়া ম্যাচে। নেপাল ম্যাচ তিনি খেলতে পারেননি, কিন্তু মানে ইনজুরিতে কেন আসলে আমি বলছি মুরসালিন খেলতে পারবেন না, অলরেডি মুরসালিনের যে 7 নম্বর জার্সি সেটা কিউবা মিচেলকে দিয়ে দেওয়া হয়েছে। মানে এইখান থেকে আমি একটা ধারণা করছি যে হয়তোবা মুরসালিন ভারত ম্যাচে খেলতে পারবে না। যদিও নেপাল ম্যাচের আগের দিন মুরসালিন আমাকে বলেছিলেন যে সে ভারত ম্যাচের আগে ফিট হয়ে যাবেন। যদিও গতকালকেও দেখেছি মানে মুরসালিন গোলকিপারদের সঙ্গে বা আলাদাভাবে ট্রেনিং করছিলেন। যেহেতু জার্সি নাম্বার 7 নম্বর জার্সি কিউবাকে দিয়ে দেওয়া হয়েছে, সুতরাং এই জায়গা থেকে একটা সন্দেহ বোঝা যাচ্ছে যে মুরসালিনকে নাও দেখা যেতে পারে, দেখা যাওয়ার সম্ভাবনা খুবই কম। ইন্ডিয়ার প্রস্তুতিটা কেমন হচ্ছে? তারা এর মধ্যে ঢাকায় এসেছে, ক্লোজ ডোর প্রিপারেশন ছিল। আজকে ক্লোজ ডোর প্রিপারেশন ছিল। এর আগে ইন্ডিয়া কিন্তু একটা প্র্যাকটিস ম্যাচ খেলে এসেছে ভুটানের সাথে এবং ভুটানকে হাফ ডজন গোল দিয়েছে ইন্ডিয়া, যেখানে বাংলাদেশ 2-2 গোলে ড্র করেছে নেপালের এগেইনস্ট। এইখানে কিন্তু একটা ম্যাটার করছে। এছাড়াও তারা রায়ান উইলিয়ামসকে নিয়ে এসেছে, যে সদ্যই অস্ট্রেলিয়ার নাগরিকত্ব ছেড়ে ইন্ডিয়ান নাগরিকত্ব নিয়েছে, কিন্তু এখনো তার ফিফার অনুমতি পায়নি। তারপরেও তাকে স্কোয়াডে রেখেছে, নিয়ে আনা হয়েছে। যদি শেষ মুহূর্তেও অনুমতি পায় তাহলে তাকেও ম্যাচে খেলাবে ইন্ডিয়া। মানে অর্থাৎ তাদের আশা রয়েছে যদি যে কোনো সময় অনুমতি চলে আসতে পারে, যদি কোনোভাবে সম্ভব হয় তাকে খেলানো, এরকম একটা প্রস্তুতি চলছে ইন্ডিয়ার মাঝে। আচ্ছা, সেই ক্ষেত্রে বাংলাদেশ দল ফাহমিদুল তো কার্যজনিত কারণে খেলতে পারবেন না ইন্ডিয়ার এগেইনস্টে, কিন্তু নেপালের এগেইনস্টে কেন তাকে নেওয়া হয়নি? নেপালের এগেইনস্টে ওই যে বাফুফে যে মানে বলে তো না যে তাদের তো ভাষ্য হচ্ছে যেহেতু প্র্যাকটিস ম্যাচ, আমরা এইখানে কাউকে তো শুধু একটা ম্যাচ খেলার জন্য আনার কি দরকার। কিন্তু আলটিমেটলি আমার কাছে যেটা মনে হয় যে প্লেয়ার কি যেহেতু সে যে বাইরের দেশে লিগে খেলে, তাকে আসতে গেলে বিমান ভাড়াটা আসলে বাফুফে দিতে হবে, যে কারণে আমার কাছে মনে হয় যে এই কারণে বাংলাদেশ ফুটবল ফেডারেশন তাকে আনেনি। কিন্তু এই যে হামজারা খেলছেন, সমিতরা খেলছেন, তাদেরকে আসলে কত ম্যাচ ফি দেয়া হচ্ছে? ম্যাচ ফি আসলে হামজা রোজা সাদউদ্দিনেরও তাই, এটা হচ্ছে বাস্তব। $200 করে পান একজন ফুটবলার। আর বিদেশ থেকে আসার সময় হচ্ছে বিমানের টিকিটটা দেওয়া হয় ফুটবলারদের যারা দেশের বাইরে থাকে। প্লেয়ারগুলো আসার পরে বাংলাদেশের ফুটবল যে একটা নতুন পর্যায়ে পৌঁছে গেছে, সেটা তো আসলে কাজে লাগানো যাচ্ছে কিনা? হ্যাঁ, কাজে লাগানো যাচ্ছে। বাফুফে অনেক স্পন্সর পাচ্ছে এখান থেকে। তাহলে বাফুফে স্পন্সর পাচ্ছে, ফাহমিদুলকে আনলে কি সমস্যা হতো? আমি তো সমস্যা দেখি না। ফাহমিদুল্লাহ এক ইয়াং ফুটবলার, সে দীর্ঘদিন এই দলের সাথে খেলবেন। আমি এই কারণে কথাটা বলছি, নেক্সট উইন্ডো আসলে রায়ান উইলিয়ামসের কথা আপনি বলছেন যে তিনি খেলতে পারবেন কিনা, তার কোনো নিশ্চয়তাই নাই, কিন্তু ইন্ডিয়া তাকে নিয়ে এসেছে যদি খেলানো যায় এবং তাকে দলের সাথে রাখছে। হ্যাঁ, তাহলে আমাদের ফাহমিদুলকে ধরেন ইন্ডিয়ার সাথে সে খেললো না, সে যদি স্কোয়াডে না নেই, সে স্কোয়াডে কিন্তু সে মাঠে বসে খেলাটা দেখতে পারতো। সুমিত হামজাদের সঙ্গে বন্ডিংটা আরো ভালো হতো। বাকি যারা ইয়াং প্লেয়ার আছেন, কিউবার সাথে প্রথমবার তা দেখা হতো। অনেক হিসাব নিকাশ থাকে, মানে কিউবার সঙ্গে সে হচ্ছে মানে জাতীয় দলে প্রথম দেখা হতো, খেলা হতো কিউবার সাথে, অনেক হিসাব নিকাশ আসলে থাকে।
টিম স্পিরিটের একটা টিম ব্যাপার স্পিরিটের আছে। অবশ্য ব্যাপার আছে, বন্ডিং বৃদ্ধির একটা ব্যাপার আছে। এই ব্যাপারগুলো আসলে মিস হয়ে যাচ্ছে, আমি যেটা মনে করি। অর্থাৎ এটা আপনি ভালো কোনো দৃষ্টিতে আমি দেখছেন একদমই না। ফাহামিদুলকে না ভালো কিছু দেখি না। একটা ম্যাচ খেলতো, বাকি ম্যাচটা থাকতো দলের সঙ্গে, অনুশীলন হতো, নিজেকে প্রস্তুত করছে, এবং এর পরবর্তী ম্যাচ আসলে সিঙ্গাপুরের সাথে আছে, ওই ম্যাচের জন্য প্রস্তুতির একটা ব্যাপার আছে, আস্তে আস্তে করে, যেহেতু ইন্টারন্যাশনাল ফুটবল তো লং ব্রেক পর পর খেলা হয়। আচ্ছা আশিক, নেপালের অ্যাগেনস্টে বাংলাদেশের ম্যাচের পরে আমরা যে শোটা করেছিলাম সেখানে আপনি জানিয়েছিলেন যে হামজাকে বল দেয়া হয়নি। কেউ কোনো প্লেয়ার, সোহেল রানার কথা হয়তো বলেছেন, বা যে কেউ। একই অভিযোগ শুধুমাত্র হামজা না, হ্যাঁ। ফাহামিদুল, হ্যাঁ। দুঃখিত ফাহামিদুল না, জায়ান আহমেদকে নিয়েও আসলে, জায়ান আহমেদের না, আমি ইস্যুতে বলছি। আসলে একই অভিযোগ উঠছে। আমি তো শেষ করি। তপু বর্মনের কথা বলা হচ্ছে সরাসরি। ব্যাপারটা আসলে অনেকেই খেয়াল করেছে যে তপু বর্মন মানে জায়ানের কাছে বল রিলিজ করছেন না, এটা নিয়ে বেশ সমালোচনা হচ্ছে। অর্থাৎ সোশ্যাল এই যে মিডিয়াতে ব্যাপারগুলো সোশ্যাল মিডিয়ায় আসছে, এগুলো হাওয়ায় ভেসে তো আসেনি। না, দেখেন যে বাংলাদেশের ফুটবল ভক্ত যারা আছে তারা দেখে শুনে বুঝে তারপর ফুটবল নিয়ে কথা বলে। এবং আরেকটা ইন্টারেস্টিং কথা হচ্ছে যে আরো একটা শোতে, ওই শোটার আগে অন্য আরেকটা শোতে আপনি বলছিলেন যে বাংলাদেশের প্লেয়ারদের মাঝে সিন্ডিকেট রয়েছে এবং তারা এমন ভাবে বেড়ে ওঠে যে আমি কখনো সেটা কখনো তখন বলে যে এই প্লেয়ারটাকে বল দিবি না। লেভেলের ফুটবল নিয়ে বলেছিলাম। এটা আসলে থাকে, এটা খুবই নরমাল বিষয়। যার সাথে যার খারাপ মানে সম্পর্ক যত পাতলা, মানে অর্থাৎ হালকা সম্পর্ক, গাঢ় না, তাকে বল দেয়া নেওয়ার ব্যাপারটা এটা কি তৈরি এমন হয়েছে। কোনো ব্যাপার যে হামজার খেলা বুঝতে পারছে না তপু, এই জন্য বল দিচ্ছে না, মানে নাকি ইচ্ছাকৃত এমনও বল হয় দিচ্ছে যে না? ধরেন যে তপু বর্মনের কাছে বল আছে, হামজা বল চাচ্ছে, তপুর কাছে হয়তো বা সাহসেই কুলাচ্ছে না যে ওই বলটা আমি হামজা পর্যন্ত সঠিকভাবে দিতে পারবো কিনা, সে কারণে দিচ্ছে না, এটা হতে পারে। এটাও তৈরি হয়, এটা সত্য। এমন একটা ধারণা ছিল যে যেমন আমি আরেকটু বলি, ধরেন এমনও হচ্ছে, আমরা দেখেছি যে হামজা বল নিয়ে আছে, তার কাছ থেকে অপোনেন্টকে বল নিতে পারছে না এবং চেষ্টাও করে নিতে পারছে চারদিকে। এখন এমনও হতে পারে যে হামজার কাছে মনে হচ্ছে এটা তো খুবই নরমাল বিষয় আমার কাছে বলটা দেয়া, কিন্তু যে আসলে বলটা দিবে বা হামজা যার কাছে বলটা চাচ্ছে তার কাছে মনে হচ্ছে এটা হামজা পর্যন্ত পৌঁছানো হয়তো বা অনেক টাফ, আমার জন্য টাফ, এই জন্য অনেক সময় দিতে চায় এবং না। আর্জেন্টিনা টিমে একটা ধারণা ছিল যে যখনই দল বিপদে থাকবে, অর্থাৎ যখনই অ্যাটাকের দরকার হবে, তখনই তারা মেসির পায়ে বল দিয়ে দিত। আর্জেন্টিনার তো মানে আক্রমণটা সাজাই আসলে মেসি কেন্দ্রিক। মানে সবাই হচ্ছে আর্জেন্টিনার মানে স্ট্র্যাটেজি কি, স্কালোনি বলছিল আমার দলের কোনো ট্যাকটিক্স নাই, আমার ট্যাকটিক্স হচ্ছে সবাইকে বলা আছে তোমরা বল পাও, বলটা মেসিকে দিয়ে দাও, বাকিটা মেসি করবে। তাহলে আমাদের এখন যে অবস্থা, আমাদের দেশে বাকিটা হামজা করছে যতটুকু পাচ্ছে, কিন্তু তাকে তো বলই দিতে পারছে না, বল দিতে পারছে না, ওই যে সাহস পাচ্ছে না। বা এখন এমনও মনে হয় অনেক সময় আসলে মানে মানুষের আসলে বলে না যে কি বলে, চুন খেয়ে গলা পুড়লে বা গাল পুড়লে দই দেখলেও ভয় পায়, এমনও মনে হচ্ছে যে আমার ধরেন যে আমি তপু বর্মনের জায়গা ধরেন আসছি, বা আমি সাদুদ্দিন বা সোহেল রানার জায়গা আসি, আমি সোহেল রানা, আমি সাদকে বল দিব। এখন আমার কাছে এটা মনে হতে পারে যে ওর কাছে যে বলটা দিব কি রিসিভ করতে পারবে, বা আমি কি ওর কাছে বলটা দিতে পারবো, এই যে ব্যাপারটা, সে আসলে অনেক সময় আসে অনেকেই হামজার লেভেলটা যে আমাদের চেয়ে অনেক উপরে, এটাও আমরা আসলে অনেক সময় কল্পনা করতে পারি না, আমার কাছে যেটা মনে হয়। আচ্ছা ঠিক আছে। আর জায়ানের কথা যেটা বলছিলেন, তাকেও নাকি বল দেয়া হয়? হ্যাঁ, জায়ানকে বল দেয়া হয়নি, এটা সত্য। মানে বিভিন্ন কারণ আছে, হতে পারে তপু বর্মনের কাছে মনে হচ্ছে যে জায়ান যদি এখান থেকে বল লুজ করে তাহলে তো আবার প্রবলেম হবে, তাহলে তো ওই বল আবার কাউন্টার অ্যাটাক হতে পারে। কিন্তু উল্টো ঘটনা আমি দেখেছি যে জায়ান যখন উঠে গেল, ইনজুর্ড ছিল, ইনজুরিতে পড়েছিল, যখন সে উঠে গেল তখনই কিন্তু ওই দিক দিয়ে আক্রমণগুলো হচ্ছিল। হ্যাঁ হচ্ছিল, কারণ আপনি দেখেন যে ফুটবলে বলা হয় যে অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স। আপনি যখন যত ভালো অ্যাটাক করবেন, আপনি যখন অ্যাটাক করছেন মানে কি, বলটা আপনার কাছে আছে, অপোনেন্টের দিকে চাপ আছে, আপনি অ্যাটাকে যতক্ষণ থাকবেন ততক্ষণ আপনার ডিফেন্ডাররা ফ্রি থাকতে পারবে, ঠিক না? কিন্তু আপনি ধরেন যে আপনি যদি ডিফেন্সের মন মানসিকতা নিয়ে থাকেন, তখন তো আপনি মানে 5টা 10টা ডিফেন্স করবেন, কিন্তু এর মধ্যে কয়টা আটকাবে? আচ্ছা, কিন্তু আপনি যখন 10টা অ্যাটাক করবেন তখন আপনি 10টা অপোনেন্টের 10টা অ্যাটাক থেকে আপনার ডিফেন্ডাররা রিল্যাক্সে থাকতে পারবে। এইটা আসলে অনেকে ভাবতে চায় না আমাদের ফুটবলাররা। আচ্ছা ঠিক আছে, অর্থাৎ আপনি বলছেন যে বাংলাদেশের টিমের মাঝে যে বন্ডিংটা দরকার, প্রপার বন্ডিং, সেটা এখনো গড়ে ওঠেনি। সত্য কথা যেটা, সেটা কিভাবে গড়ে উঠতে পারে? এই যে দেখেন যে আসলে ট্রেনিং গুলা হয় এখানে, মানে বিভিন্ন ব্যাপার আছে আমাদের, মানে প্রফেশনালিজমটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। আমি একটা উদাহরণ দিই, হামজা চৌধুরী শুধুমাত্র বিশেষ অনুমতি নিয়ে একটা বিজ্ঞাপনে গিয়েছিল, ওই একই রাত্রে টিম মিটিং ছিল, মানে ম্যাচের পর দিন রাতে সমিত সোমের সঙ্গে দেখা, সে হচ্ছে আত্মীয়র বাসায় গিয়েছে নারায়ণগঞ্জ। আচ্ছা, সমিত সোম এত বড় মানের ফুটবলার, সে কিন্তু চাইলেই বলতে পারত যে আমার আসতে দেরি হবে,
সমিত জাস্ট টাইমে হোটেলে পৌঁছে কমিটমেন্ট সমিত আমাকে বলছে, সমিত কথা বলতো, ইন্টারভিউ দিত। সমিত বলছে যে ভাই আমার হাতে মাত্র 1 মিনিট সময় আছে, আমার 1 মিনিটের মধ্যে পৌঁছাতে হবে কোচের কাছে। সে দৌড়ায় পৌঁছাইছে কোচের কাছে, গাড়ি থেকে নেমে লিটারালি দৌড়ে তারপর পৌঁছাইছে। এই যে ডেডিকেশনটা এবং এই যে প্রফেশনালিজম, কথা দিয়ে মানে টিমের যে ডিসিপ্লিন, সমিত চাইলেই, সমিত যদি বলতো যে আমার আসতে আরো 1 ঘন্টা দেরি হবে, কারোর কিচ্ছু বলার ক্ষমতা ছিল না। 3 ঘন্টায় দেরি করলো, কোনো সমস্যা ছিল না। কিন্তু সমিত সময় 1টা মিনিট দেরি করে না। আমি মানে হোটেলে দৌড়ে ঢুকছে, একদম লিটারালি দৌড়ে সিঁড়ি দিয়ে উঠে ঢুকে গেছে। আমরা চাইলে ফুটেজটা হয়তো বা দেখাতে পারবো। তো এইটা হচ্ছে ডিসিপ্লিনের ব্যাপার। সে আসলে কত বড় মাপের ফুটবলার, সেটা হচ্ছে সে ওই ইয়াদ নিয়ে তারা চলে না। হামজা সমিতরা তারা হচ্ছে ডিসিপ্লিনের ক্ষেত্রে এমনভাবে বেড়ে ওঠানো হয়েছে বা এমনভাবে বেড়ে হ্যাঁ, তারা এমনভাবে বেড়ে ওঠা হয়েছে। হামজা চৌধুরী হচ্ছে আসার পর তারা ওই দিনই রাতে একটা হোটেলে বিজ্ঞাপনের ফটোশুট ছিল, হোটেলের মধ্যেই। সে ম্যানেজার আমির খানকে বলছে, ম্যানেজার আমি কি যাব? তুমি যদি ম্যানেজার আমাকে অনুমতি দাও তাহলেই আমি যাব, পোলাইটলি। তো এখন সে চাইলে যে সে যদি ম্যানেজারের অনুমতি নিয়ে না যায়, ম্যানেজারের কিচ্ছু করার নেই হামজা চৌধুরীর সাথে, কিন্তু সেটা হয়নি। হামজা ফ্লাইট মিস করছে ম্যাচ বা বাংলাদেশ আসার দিন। সবাই জানতো যে হামজা চৌধুরী আসবে সকালে, আমরাও জানতাম সকালে। হুট করে শুনে যে হামজা ফ্লাইট মিস করছে। বাফুফে কিন্তু তাকে টিকিট কেটে দিছে। সেকেন্ড টিকিটটা কিন্তু, যেটা বিকালে যে ফ্লাইটে আসছে, হামজা নিজের টাকায় টিকিট কেটে আসছে খেলার জন্য। সে যে চাইলেই বলতে পারতো যে আমি ফ্লাইট মিস করছি, আমাকে আরেকটা টিকিট কেটে দাও, অথচ আমি আসবো না। বাফুফে দিতে বাধ্য থাকতো, কিন্তু হামজা সাথে সাথে ফ্লাইট মিস করার পর নিজের টাকায় টিকিট কেটে সেই টিকিটে চলে আসছে। আচ্ছা, একটা ইন্টারেস্টিং ব্যাপার আমি দেখলাম যে হামজার যে গোলটা, বাইসাইকেল কিকে যে গোলটা করেছে নেপালের অ্যাগেইনস্টে, আপনি কি এই ন্যাশনাল স্টেডিয়ামে এই ধরনের আর কোনো গোল কি দেখেছেন? না, বাইসাইকেল গোল আমার দেখা হয়নি, বা এত সুন্দর গোল আমার দেখা। আমাদের ফুটবলারদের কাছ থেকে বাইসাইকেল গোল প্রত্যাশা করাটা খুবই টাফ, মানে আমাদের এই সার্কামস্টেন্সে। কিন্তু সেটা আসলে হামজা দেখিয়েছে। অনেকে এর মাঝে বলা বলি করছে যে বাংলাদেশের ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোল, অর্থাৎ অনেকে বলছেন যে সবচেয়ে সেরা গোল এটা। হ্যাঁ, হতেই পারে। বাইসাইকেল, রোনালদোর ক্যারিয়ারে 2টা বাইসাইকেল গোল। রোনালদো কিন্তু অনেক ট্রাই করছে, হামজাও হয়তো অনেক ট্রাই করছে বিভিন্ন জায়গায়, কিন্তু বাংলাদেশের হয়ে তাকে প্রথমবারই ট্রাই করতে দেখলাম, প্রথমবারই গোল দিয়ে দিচ্ছে। আর রোনালদো 2টা গোল, মেসিরও বাইসাইকেলে মনে হয় 1টা বা 2টা গোল আছে, জলাতান ইব্রাহিমোভিচের আছে। এত বড় মাপের প্লেয়ার, তো বাইসাইকেল গোল ক্যারিয়ারে আসলে খুব কমই থাকে ফুটবলারদের, এবং সেটা হামজা চৌধুরী বাংলাদেশের হয়ে গোল করেছে, বিরল গোল। এবং একই ম্যাচে পানেনকা শট, বাংলাদেশের স্কোয়াডে হামজা ছাড়া আর বড় জোর সমিত সোম, এছাড়া আর কারো সাহসই কুলাবে না পানেনকা মারার। পানেনকা শটটা কি আসলে, আপনি এত আস্তে মারবেন কিন্তু গোলকিপারকে বোকা বানাবেন, অনেকটা মানে ক্রিকেটে কি বলে লাইক গুগলি টাইপের। তো এই জায়গা থেকে আসলে এই সাহসটা আসলে সবার থাকে না। আচ্ছা, তাহলে তো আমার কাছে যেটা মনে হচ্ছে, আমাদের যারা দলে প্লেয়ার আছে তারা নিজে কি অনুধাবন করছে যে হামজার কোয়ালিটিটা কোথায় বা আমার কোয়ালিটি কোথায়? আমি আপনাকে একটা প্রশ্ন করি, হামজা হচ্ছে মূলত ডিফেন্ডার বা ডিফেন্সিভ মিড বা রাইট ব্যাক, যাই হোক, বাংলাদেশের হয়ে সেন্টার ব্যাকে খেলে। আপনি একবার চিন্তা করে দেখেন, সে 6 ম্যাচে 4 গোল করছে বাংলাদেশের হয়ে। বাংলাদেশের কোন স্ট্রাইকারকে আপনি আগে 6 ম্যাচে 4 গোল করতে দেখেন? আমি কাউকে দেখিনি, এবং কেউ যদি এই কাজটা করতো, হ্যাঁ, তার অবস্থানটা আসলে মানে সে মনে হয় যে হাওয়ায় আকাশে উঠতো। হ্যাঁ, এরকমই হতো। তো এই জায়গা থেকে আমি যদি বলি, হামজা চৌধুরী যদি আসলেই তো আকাশে ওড়ার মতোই ব্যাপার, হামজা চৌধুরী 4টা গোল করলো, অবশ্যই আকাশে ওড়ার মতো ব্যাপার। আমি ওইটা বলতেছি না, তাহলে চিন্তা করেন আপনি যদি দেখেন যে 4টা গোল, প্রত্যেকটা গোলে কিন্তু দুর্দান্ত গোল, হেডে গোল, ফ্রি কিক থেকে গোল, একটা হেড, একটা ফ্রি কিক, একটা পানেনকা, একটা বাইসাইকেল। এবং আমাদের যারা ফুটবল ফ্যান রয়েছে, আমার মনে হয় যে প্রত্যেকের হৃদয় স্থান করে নিয়েছে। অবশ্যই। এখন আমি একটা প্রশ্ন করি আপনাকে পেয়ার, সেটা হচ্ছে হামজার ডিফেন্ডার বা ডিফেন্সিভ মিডফিল্ডার যাই বলি না কেন, হামজা যদি ধরেন যে হামজাই তার লেভেলের ফুটবলার, সেই লেভেলে খেলে, হামজা একজন নাম্বার 9, কয়টা গোল করতো এই 6 ম্যাচে? তাহলে চিন্তা করেন। হ্যাঁ, যদি ওই জায়গায় খেলানো হতো তাকে, হতো তো পরের বিষয়, কিন্তু সে তো নাম্বার 9 না। হামজা যদি নাম্বার 9 হতো, কয়টা গোল করতো আপনি হিসাব করেন? ভারতের মতো দলকে আমরা 4-5টা করে গোল দিতে পারতাম। তাহলে আপনি বলছেন যে সেই ভাবনার জায়গাটাও এখন তৈরি হয়েছে। এবং আশিক, আরো একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে ওই যে নেপালের এগেইনস্টে হামজার পারফরম্যান্সের পর লেস্টার সিটি তাদের প্রতিনিধিকে পাঠিয়েছে বাংলাদেশে, অবাক করা ব্যাপার। তাদের প্রতিনিধি পাঠিয়েছে, গতকালকে আমরা ইন্টারভিউ করেছি, এবং সেটা হচ্ছে আমাদের স্টার প্লেতে গিয়েছে, দর্শকরা বেশ পছন্দ করেছে। প্রতিনিধি পাঠিয়েছে এবং ক্লাবের একজন বডিগার্ডও পাঠিয়েছে সাথে।
তারা হচ্ছে এই যে হামজার বাংলাদেশের ম্যাচও কভার করবে, প্র্যাকটিস কভার করছে। হামজা বাংলাদেশ, হামজা চৌধুরী এবং এই ফুটবলের উন্মাদনা সবকিছু নিয়ে লেস্টার সিটি ফুটবল ক্লাব একটা ডকুমেন্টারি বানাবে এবং যেটা তাদের সোশ্যাল মিডিয়াগুলোতে সবগুলোতে পোস্ট হবে। মানে চিন্তা করে দেখেন যে ইংলিশ প্রিমিয়ার লিগের একটা ক্লাব, তারা এখন হয়তো বা সেকেন্ড টায়ারে আছে, আবার সামনে উঠবে। তো লেস্টার আমাদের সেখানে আছে বড় কথা। আপনি লেস্টার সিটির মতো একটা ক্লাব যারা হচ্ছে 17তে সম্ভবত ইপিএল চ্যাম্পিয়ন, হামজা চৌধুরী এবং লেস্টার সিটি এফএ কাপ চ্যাম্পিয়ন, তাদের ক্লাব বাংলাদেশের ফুটবল নিয়ে ডকুমেন্টারি বানাচ্ছে। আপনি এই জায়গাটা চিন্তা করে দেখুন যে হামজা চৌধুরী আসলে কি এবং আমরা কাকে পেয়েছি। আপনি ইপিএল এর মানে একটা ক্লাবের তো আসলে বাংলাদেশের ফুটবল সম্পর্কে কোনো ধারণাই থাকার কথা না। তো সেই জায়গা থেকে আপনি চিন্তা করে দেখেন এবং হামজার যে ক্রেজটা সেটা তারাও তো যে ভিডিও প্রোডিউসার উনি বলছিলেন আমাকে ইন্টারভিউতে যে হামজা চৌধুরী জয়েন করার পর তাদের ফেসবুক, ইউটিউব, সোশ্যাল মিডিয়া সব জায়গা থেকে অনেক বেশি ফলোয়ার, অনেক বেশি ফলোয়ার বেড়ে গেছে, যেটা তাদেরকে খুব বেশি ইন্সপায়ার করেছে এবং তারাও আসলে এই উন্মাদনার ক্রেজ এর অংশ হতে চায়। আপনি আরো হামজার কথা বলছেন, সমিত সোম তার ক্লাব ক্যাভালারি এফসি যখন কোনো একটা ছবি পোস্ট করে, ওই ছবি মনে ধরেন 8-10টা ছবি পোস্ট করছে, ওর মধ্যে সমিতের একটা ছবি আছে। আচ্ছা, ওই ছবিটাতে রিয়্যাক্ট কমেন্ট দিয়ে একদম পরিপূর্ণ, বাকিগুলোর কোনো খোঁজ খবর আমরা এই আইপিএল এ যখন বাংলাদেশের প্লেয়াররা খেলতে যেত, হ্যাঁ লিটন, মুস্তাফিজ, তারা যখন পোস্ট করতো তাদেরকে নিয়ে, লিটন অথবা মুস্তাফিজ, হ্যাঁ তখনও কিন্তু ওই যে লিটন মুস্তাফিজ অনেকেই বলতো যে শুধুমাত্র মার্কেটিং এর জন্য মুস্তাফিজকে নিচ্ছে, এটাও বলতো। তো সে যাই হোক, আসলে এইটাই হচ্ছে ব্যাপার। বাংলাদেশের ফ্যান্সরা, ক্রিকেট বলি ফুটবল বলি, সব জায়গাতে ফ্যান্সরা অনেক বেশি ক্রেজি, অনেক বেশি ডেডিকেটেড। অর্থাৎ তারা আপনি যখন পারফর্ম করবেন, আপনি মাথায় পারফর্ম করলে মাথায় তুলে রাখবে, আবার আপনি খারাপ করলে সমালোচনাটাও বেশি করবে। এটা নরমাল, কারণ যে বেশি ভালোবাসতে জানে সে বেশি মানে বকা দিতেও জানে, খুবই নরমাল বিষয় এবং ফ্যানদের এটা মানতেই হবে আপনার। কারণ ফ্যানদের উপরে, স্পোর্টসে ফ্যানদের উপরে কিচ্ছু নাই। আর সমিত সোমের তাকে কেমন দেখছেন এবং তার প্রিপারেশনটা কেমন হচ্ছে ইন্ডিয়ার এগেইনস্টে? সমিত সোম মানে আমার কাছে মনে হয় সমিত সোম খুব আত্মবিশ্বাসী, কনফিডেন্ট মানে কি সমিতের মতো স্ট্রেট ফরওয়ার্ড কেউ কথা বলে না। নেপাল ম্যাচ থেকে মানে নেপালের বিপক্ষে ড্র করে বেরোনোর সময় জিজ্ঞেস করলাম যে ভাই ভারত ম্যাচে কি, ভারতকে হারিয়ে দিব, স্ট্রেট ফরওয়ার্ড ভারতকে হারিয়ে দিব আমরা। এরপরে হচ্ছে গতকালকে ম্যাচে এসে বলতেছে যে আমরা 19, 20 বা 21 বছর হারাই না, আমাদের অন্য ফুটবলাররা কিন্তু হিসাব করে না। সমিত বলতেছে কোচের কাছে শুনলাম আমি 20-21 বছর ইন্ডিয়াকে আমরা হারাতে পারি না, রক্তে আগুন জ্বলে যাওয়ার মতো ব্যাপার, হারাতে পারি না। আর আমি তো এখনো দলে জয়েন করছি, আমি তো এখনো জয় পাইনি, আমার তো জিততেই হবে, ভারতকে হারাবো। এবং তারপর জিজ্ঞেস করলাম যে ভাই নেপালের ভারতকে আসলে ভারতের ম্যাচটা তো আপনি আপনার খেলা হয়নি, ভারতের সাথে হামজা চৌধুরীর অভিষেক হয়েছিল, আপনি নিশ্চয়ই টেলিভিশনে খেলাটা দেখেছেন, কি মনে হলো আসলে ওদের উইকনেস গুলো আসলে কোন জায়গাতে, আমরা কিভাবে আঘাত করবো? বলছে ওদের ডিফেন্স মানে নেপালের ডিফেন্সের চেয়ে ওদের ডিফেন্স উইক, ওদের ডিফেন্সে গ্যাপ থাকে, মিডফিল্ড এবং ডিফেন্সের মাঝখানে গ্যাপ থাকে, ওই গ্যাপটা আমরা কাজে লাগাবো। আর ওই গ্যাপটা তো আসলে সমিত সোমেরই জায়গা, সমিত সোমিত ওইখান থেকে গিয়ে গেম মেক করবে। তো এইটা খুব আমার কাছে খুব মানে আত্মবিশ্বাস দিচ্ছে সমিতের কথা শুনে। এই যে ফুটবল গ্রুপগুলোতে দেখেছি যে সেখানে অভিযোগ করছে সমিতকেও নাকি বল দেয়া হয়নি। সমিত এগুলো হয় আসলে, ওই যে বললাম না সাহস পায় না, বা সমিত খেলাই বুঝতে পারে, সবচেয়ে বড় কথা খেলা বুঝতে পারে না। এবং সমিতকে নিয়ে ইন্ডিয়ার একটা ইস্যু আছে, আমি এটা বলতে চাই সোশ্যাল মিডিয়াতে। যখন সমিত সোম বাংলাদেশে জয়েন করবে, সমিত তখন তো মানে ইন্ডিয়া বাংলাদেশ একটা রাইভালরি সিচুয়েশন আরো বেশি, মাত্রই সরকার পতন হয়েছে, অনেক ইস্যু নিয়ে আলোচনা হচ্ছে, উত্তেজনা ছিল। ইন্ডিয়ান অনেকেই মানে এই বিষয়টাকে ম্যানিপুলেট করার চেষ্টা করছে সোশ্যাল মিডিয়াতে বিভিন্নভাবে, যে সমিত যেহেতু হিন্দু তো তোমার জন্য বাংলাদেশ আসলে নিরাপদ না, এভাবে ইন্ডিয়ানরা প্রচারণা চালাইছে বিভিন্নভাবে। এর কারণ হচ্ছে একটাই, যে সমিত সোম আসলে বাংলাদেশে জয়েন করলে হামজার পরে হামজা জয়েন করে এই অবস্থা, এরপর যদি সমিত সোম জয়েন করে তাহলে তো তাদের জন্য অবস্থা খারাপ, যে কারণে আসলে তারা এই প্রোপাগান্ডাটা চালাইছে সোশ্যাল মিডিয়াতে। এবং অনেকে বলেন যে পার্সোনালি সমিতের মানে ইনস্টাগ্রামে গিয়েও ভয় দেখাইছে, ইনস্টাগ্রামের ইনবক্সে গিয়ে, তিনি তো এইসব পাত্তা দেন না। সমিত সোম একদম মানে পিওর, মানে বাংলাদেশকে সে কতটা ভালোবাসে তার কথার ধরন দেখলে বোঝা যায়। হংকং চায়নার বিপক্ষে যখন ড্র করছিল মানে হারছিল বাংলাদেশ, সমিত বলছিল যে আমাদের যে দর্শকরা 25,000 দর্শক, এই হংকং এর 50,000 দর্শক বা 1 লাখ দর্শক ওইটা সমান হবে, ওদের যে ক্রাউড তৈরি করবে আমাদের 25,000 দর্শকের সেই ক্রাউড তৈরি করবে সমান, আমাদের দর্শকরা বেশি ভালো। এবং সবসময় বলে সমিত যে আমরা তোমাদের জন্য জিততে চাই, আমরা দর্শকদের জন্য জিততে চাই, তোমাদের জন্যই আমরা জিতবো।
মানে এর অংশ হয়ে গেছে, দর্শকদের একটা একদম প্রতিনিধি মানে হয়ে সমিত গেছে। সোম, হামজা চৌধুরী এরা আরো বাংলাদেশকে বেশি ধারণ করে, হৃদয় ধারণ করে। আপনি কোনো ডিসিপ্লিন, সমিত সোমের যে সেদিন মাত্র একবার যে ছুটি ছিল ওই দিন শুধু আত্মীয়র বাসায় গেছে, সমিত সোম হোটেল থেকে বের হয় না, টিম হোটেল থেকে বের হয় না, দলের সাথেই আছে। সব সময় দলের সঙ্গে থাকে। আচ্ছা, এবং সমিতের পরিবারের লোকজন একটু বেশি আসে হোটেলে, তাদের হচ্ছে বড় ফ্যামিলি তো, সবাই আসে, গিফট নিয়ে আসে এবং সুখ ফ্যামিলি ম্যান এবং খুবই মানে ভদ্র। সমিত সোম, হামজা চৌধুরী এরা এত ভদ্র, মানে এটা চিন্তারও বাইরে। তো বাংলাদেশের একাদশটা কেমন হতে পারে ইন্ডিয়ার এগেইনস্টে? ইন্ডিয়ার এগেনস্টে একাদশ আসলে এই মুহূর্তে ম্যাচের একদিন আগে বলে দেওয়া টাফ। তারপরে আমার কাছে যেটা মনে হয় ডিফেন্সে সেই তপু বর্মন এবং তারিক কাজী থাকবেন। গোল পোস্টে পরিবর্তনের বিষয়ে আমি টিম ম্যানেজমেন্টের কাছে জিজ্ঞেস করছিলাম, এখনো সিদ্ধান্ত হয়নি, তবে হতেও পারে শ্রাবণ অথবা সুজনকে দেখা যেতে পারে, একটা সম্ভাবনা আছে। আচ্ছা, এখনো কোনো কিছু চূড়ান্ত হয়নি, হতে না? পারে। এরপরে হচ্ছে লেফট ব্যাকে আমরা জায়ানকেই চাই, রাইট ব্যাকে সেক্ষেত্রে সাদুদ্দিনকে খেলাবেন কোচ হাভিয়ার ক্যাব্রেরা। গত ম্যাচে শুরুর একাদশে ছিলেন না হচ্ছে সমিত সোম, এই ম্যাচে শুরুর একাদশে চলে আসবেন। হামজা চৌধুরী তো অবশ্যই, ফাহিম থাকবে, রাকিব থাকবে, এই তো মোটামুটি। ফাহিম রাকিব দুজনেই থাকবে। হ্যাঁ, তো ফাহিমকে কি আবার রাইট উইং এ খেলানো মানে হবে? এইটা যদি হাভিয়ার কাবরেরা করে চরম ভুল করবে। ফাহিম লেফটিং এর জন্য ঠিক আছে, বা এই যে স্কোয়াড, এই স্কোয়াডে ফাহিম লেফটিং এ ঠিক যেমন আছে। নেপালের এগেইনস্টে সোহেল রানা জুনিয়র, তাকে নাকি খুঁজেই পাওয়া যায় না। সোহেল রানা জুনিয়রের কথা আমি বলি, আমি বারবার করে একটা কথা বলছি এবং বিপ্লব ভট্টাচার্যের সঙ্গে আমি এই বিষয়ে আলোচনা করছিলাম, বাংলাদেশের সাবেক গোলকিপার, যে সোহেল রানা আসলে আমার কাছে মনে হয়েছে, আমি হচ্ছে বিকাল 5:30টার দিকে স্কোয়াড বা 5:30টার পর আমি 11 সেটের স্কোয়াড আমার কাছে পৌঁছায়, মানে এনিহাও যে কারো কাছ থেকে এসে পৌঁছায়, ওই যে স্কোয়াডে আমি শুধু তার নামটা দেখছি, মাঠের মধ্যে বিশ্বাস করেন আমি তাকে খুঁজে পাইনি সোহেল রানা জুনিয়রকে। না, আমি বলছি তাকে কি আবার সুযোগ দেওয়া হবে একাদশে? আমি তো দেখি না, তার চেয়ে তো ফার বেটার ছিল আমাদের কিউবা মিচেল লাস্টে নেমে যে ট্যাকেল করছে। নাকি কাবরেরা এমন অজুহাত দিবে যে সে যেহেতু ক্লাবে গেম টাইম পায় না ক্লাবে, এটা আসলে হিসাব নাই। যতটুকু সময় খেলেছে কিউবা মিচেল ভালো খেলেছে, সেটা তো আমরা দেখেছি। সোহেল রানা জুনিয়র কিন্তু এনে তো আবার সমিত সোম তো ছিল না আগের একাদশে, এখানে সমিত তো একাদশে ঢুকবে। তো আমি আসলে তার জায়গা দেখি না। তার জায়গা আপনি দেখছেন? দেখি না, এটা হচ্ছে কথা। হামজার রোলটা কি হবে? হামজার রোল হবে ডিফেন্স, সেন্টার ব্যাক থেকে শুরু করে ডিফেন্সিভ মিড, এরপরে গোল করে এসে আবার সেই গোল ঠেকানো, এভাবেই তো আসলে চলে। ফ্যানরা মজাও করছিলেন যে গোলকিপিং এ মানে এইটা আসলে বলছিলেন যে হামজার আসলে একটা পজিশনই আসলে বাকি আছে, যে গোলকিপিং পজিশনে দাঁড়ানো। আচ্ছা, তো এইটাই আসলে মানে বলার কিছু হামজা নেই। এবং সমিতের মাঝে যে বন্ডিং, সেটা আসলে কেমন দেখছেন? হামজার সাথে জামালের বন্ডিংটাও ভালো, এবং হামজা বলে যে জামাল মাঠে থাকলে আমার খুব রিল্যাক্সড ফিল হয়, ও বল ভালো দেয়া নেয়া করতে পারে। তো এই ক্ষেত্রে জামাল, তার যে আইকনিক গোলটা, সেটার অ্যাসিস্টও ছিল জামালের, এবং লাস্ট ম্যাচের অ্যাসিস্ট জামালের, তার যে অভিষেক গোলটা বাংলাদেশের হয়ে, সেই গোলেও অ্যাসিস্ট ছিল জামালের। জামালের সাথে তার সবচেয়ে, তবে গোল অ্যাসিস্ট নিয়ে তার কথা না, তার মূল কথা হচ্ছে হামজা চৌধুরীর জামাল যদি বল থাকে, ওর সাথে বাকিদের চেয়ে বল দেয়া নেয়া করতে সুবিধা হয়। সে বোঝে, জামাল বোঝে, বলটা নিয়ে বলটা দিতে বোঝে জামাল। এবং কিন্তু আমরা একটা ধারণা করছি জামাল যেহেতু সবসময় একাদশের খেলানোর কথা বলা হয় জামালকে আগের ম্যাচে কাবরেরা মোটামুটি একটা গেম টাইম দিয়েছে, তো এই ম্যাচে জামালকে কাবরেরা বসিয়েও দিতে পারে, মানে আমার যেটা মনে হচ্ছে। এটা কেন মনে হচ্ছে? মানে আগের ম্যাচে তার ধারণা হবে যে নেপাল আর ভারত তো এক না, তো সেই ক্ষেত্রে জামালকে বসিয়ে দিতে পারেন। এবং হলে কি করতেন? আমি হলে ভাই জামালকে খেলাতাম। জামালকে আমি যদি ধরি যে আমার জামালকে 30 মিনিট খেলাবো, সেই 30 মিনিট শুরুর 30 মিনিট দিতাম, বা 40 মিনিট খেলালে শুরুর 30 মিনিট খেললো। কারণ কি দেখেন, জামাল ভুঁইয়া যখন খেলে, তখন হামজা যখন নিজে বলে যে জামাল থাকলে আমার একটু মানে কম কষ্ট হয়, সেক্ষেত্রে আমরা হামজা ফার্স্ট হাফে একটু কম টায়ার্ড হবে জামাল থাকলে, সেকেন্ড হাফে ওয়ার্কলোডটা হামজার উপর একটু কম যায় জামাল থাকলে। তো এইটা আসলে সুবিধা, আমি হামজাকে শুরুর দিকে একটু রিল্যাক্সড রাখতে পারবো। শুরুর দিকে আমাদের টিম ম্যানেজমেন্ট যারা আছে তারা তো বুঝছে না। আমি বলি শোনেন, টিম ম্যানেজমেন্টের মধ্যেও আসলে কিছু বিষয় ঝামেলা হয়। কি রকম ঝামেলা? যেমন ধরেন সাদুদ্দিনকে নিয়ে একটা প্রবলেম হয়েছে, কে বলছে বলবো না, টিমের ভাইটাল কয়েকজনের একজন, মাথাওয়ালাদের একজন, মানে একদম টিমের কোর কয়েকজনের একজন, সে বলছে সাদুদ্দিনকে কেন খেলাবো। এখন এরকম প্রশ্ন উঠেছে, সে বলছে যে সাদুদ্দিনকে কেন খেলাবো। এখন কোচ আর অ্যাসিস্ট্যান্ট কোচ কে যেন বলছে যে অ্যাপে সাদের ইয়াটা ভালো আসে, স্ট্যাটটা ভালো আসে। তো এখন সে আবার বলছে যে সাদের দুই পায়ের মাঝ দিয়ে বল চলে যাচ্ছে, এইটা কি তোমার অ্যাপে দেখাচ্ছে?
এই ধরনের প্রশ্ন করছে। এটাও বলেছে? এইটাও বলেছে। এই অ্যাপটা কাদের তৈরি? অ্যাপ ওইখানে ওই যে আমরা কিছু ট্র্যাকার আছে, বিভিন্ন অ্যাপ আছে, এবং দেখবেন যে প্র্যাকটিসের সময় এই যে ঘাড়ের পেছনে লাগায় যে কে কতটুকু শ্রম করছে, দৌড়াদৌড়ি করছে, কে কতটা রিকভার করছে, এইগুলো দেখাচ্ছে। এখন সে আবার বলছে সেখানে সেই অ্যাপে কি আছে যে কে কয়টা পাস দিল, সফল পাস, সবই থাকে। মানে হামজা যেমন ইয়ার নাকি অনেক বেশি, সাদের অনেক বেশি, মানে রিকভারি, বল রিকভারি অনেক বেশি। এখন সে আবার বলতেছে আমার অনেকগুলো, ধরেন তো 10টা 20টা রিকভারি করছে, 20টা রিকভারি পরে 2টা গোল আবার শেখা হয়েছে। এখন 2টা রিকভারির মূল্য বেশি না, মানে ক্ষতি বেশি না হচ্ছে, মানে মূল্য বেশি নাকি 2টা গোল খাওয়ায় ক্ষতি বেশি? এই হিসাব তো আমি করছি না। এই জন্য মানে কয়েকজন প্লেয়ারকে খেলানো নিয়ে, সাদকে খেলানো নিয়ে প্রবলেম হয়েছে। এটা ভেতরে আলোচনা হয়েছে এবং তারাই আমাকে বলছে, মানে যে যার সাথে প্রবলেম হয়েছে সেই বলছে ইন্ডিয়ার এগেইনস্টে সাদকে তো সুযোগ দেয়া হবে আবার। হ্যাঁ, সাদ খেলবে। সাদের আসলে ইন্ডিয়ার সাথে একটা আইকনিক মোমেন্ট আছে 2019 সালে সল্ট লেগে, যে ম্যাচে আসলে বাংলাদেশ লিডও নিয়েছিল, এবং সেই লিড নেওয়ার পর আসলে সাদউদ্দিনের গোলে অনেক এগিয়ে ছিল বাংলাদেশ, শেষ পর্যন্ত ড্র করছিল। সেই ম্যাচে আবার সন্দেশ জিঙ্গাল হেড থেকে গোল করছিল বাংলাদেশের বিপক্ষে। তিনিও তো আছেন এই দলে। সে আছেন। লেস্টন কোলাচো সম্ভবত নাই, ওই মোহনবাগানের প্লেয়াররা যেহেতু নাই। আচ্ছা, বাংলাদেশের জন্য থ্রেট হবে কারা? ইন্ডিয়ার থ্রেট আসলে, মানে ইন্ডিয়া টিমটা আসলে ভালো, বিশেষ করে খালিদ জামিল কোচের দায়িত্বে আসার পরে ইন্ডিয়া টিমে অনেক চেঞ্জ এসেছে। আসলে থ্রেট আসলে ইন্ডিভিজুয়ালি হামজার মতো প্লেয়ার তো নাই তো, বা আপনার সেই প্রাইম বা হচ্ছে তারা দল হয়ে খেলবে, ইউনিট হিসেবে, এটাই হচ্ছে প্রবলেম। এইটাই প্রবলেম। তবে সুমিত সোম যে কথাটা বলেছে যে ওদের মিডফিল্ড এবং ডিফেন্সের মাঝখানে একটা যে গ্যাপ থাকে, ওই গ্যাপটা আসলে যদি সত্যিই বাংলাদেশ কাজে লাগাতে পারে, গোল আসবেই। তাহলে ফাহিমের কথা বলছিলেন, আপনি তো মনে হয় চান না যে সে রাইট উইং এ খেলুক নাকি? না, ফাহিমকে আমি কখনোই রাইট উইং এ চাই না। ইভেন রাকিবকেও আমি কখনো চাই না যে রাকিবকে স্ট্রাইকার কিংবা হচ্ছে লেফট উইং এ খেলাক। রাকিব হচ্ছে পিওর রাইট উইঙ্গার, ফাহিম হচ্ছে লেফট উইঙ্গার। তা আপনি মানে যে প্লেয়ারের কাছ থেকে আপনি অলরেডি তার ন্যাচারাল পজিশন থেকে তাকে সরিয়ে দিচ্ছেন, তাহলে আপনি তার কাছ থেকে আর ভালো বা কি, মানে সর্বোচ্চ ভালো কি পাবেন? মানে এটা হচ্ছে যে ধরেন আমি ওই প্লেয়ারটা এই পজিশনে ভালো করছে, কিন্তু তারপরেও কেন তাকে সরিয়ে? ধরেন যে আমি খারাপই করছি, ধরেন আমি মোটামুটি ভালো করছি, আমি ধরলাম যে ফাহিম লেফট উইং এ মোটামুটি ভালো করছে, আমি ধরলাম সে লেফট উইং থেকে ফাহিমকে যখন আমি রাইট উইং এ নিয়ে আসবো, তখন তো সে আরো কম ভালো করবে, মানে আরো খারাপ বেশি করবে। তাহলে আমার লাভটা কি? চান যে তিনি খারাপ করুক? মানে কোচ আসলে যে বলছিলাম যে পেপ গার্দিওলার মতো ওনার মাথার মধ্যে অনেক কিছু ঘোরে, তো তিনিও আসলে দেখতে চান যে ম্যাচের মধ্যে চেঞ্জ করে বা চমক দেখিয়ে দেওয়া যায় কিনা, যে প্রতিপক্ষ তো দেখেন সব সময় ফাহিম লেফট উইং এ, রাইট উইং এ ফাহিমকে এনে প্রতিপক্ষকে চমকে দিব, আলটিমেটলি তার নিজের দল, মানে সে নিজেই চমকে যায়, মানে দলও আসলে ক্ষতিগ্রস্ত হয়, এটাই বাস্তব। আচ্ছা, বাংলাদেশের মিডফিল্ডটা কেমন হতে পারে? মিডফিল্ডের আসলে রোলটা অনেক, হামজা চৌধুরী মিডফিল্ড, সুমিত সোম, হামজা চৌধুরী দুজনই মিডফিল্ডার, এইটা হচ্ছে আপনার বড় প্লাস পয়েন্ট। আবার তার সাথে আপনার জামাল ভুঁইয়ার মতো পাওয়ার হাউস, ওখানে জামাল ভুঁইয়ার মতো মিডফিল্ডারও আপনার হাতে আছে। তো এখন বুঝেন আপনি তাকে বসিয়ে রাখছেন। এখন ভাই আমার হাতের অস্ত্র যদি আমি ব্যবহার না করি, আমার হাতে আছে দামি দামি অস্ত্র, আমি তা নিয়ে আমি যুদ্ধ করতে নামলাম ভাঙা বন্দুক নিয়ে, লাভ কি হবে? তাই হচ্ছে। এবং আলটিমেটলি আমরা যদি বলি যে হংকং চায়নার বিপক্ষে সুমিত সোমকে প্রথম ম্যাচে কেন বসালো, সেকেন্ড ম্যাচ আমার ভাইটাল ম্যাচ, হংকং এ গিয়ে ফিট রাখতে হবে, তো তাই সমিতকে ফিট রাখতে গিয়ে তার আগে তো আমি দলই হেরে গেলাম, বা এমন হাফ ফিট সমিতের মতো খেলার মতো ফুটবলার আমার, মানে সুমিতের পজিশনে কে আছে বাংলাদেশে? নাই তো। মানে সমিতের মতো, ধরেন যে সমিত অর্ধেক ফিটনেস নিয়েও যেটা খেলবে, সমিতের অর্ধেক ফিটের প্লেয়ার তো নাই। মানে সমিত অর্ধেক ফিট নিয়ে যা খেলবে, তার পজিশনে বাকিরা তো এটা খেলার মতো নাই। তাহলে আমি কেন ওই সমিতকে আসলে আমি বসিয়ে রাখবো? বা আমার কাছে যদি মনে হয় যে সমিত 60 মিনিট খেলার মতো, আমি প্রথম 60 মিনিট কেন খেলাচ্ছি না? আমার মানে কাবরেরার ট্যাকটিক্স দেখে আমার কাছে যেটা মনে হয় যে আগে গোল টোল খেয়ে মোটামুটি অবস্থানে যাব, এরপরে তো আমার হাতে ভালো ভালো অস্ত্র আছে, আমার হাতে তো ভালো ভালো অস্ত্র আছে, লাস্টে নামিয়ে দিয়ে ও প্রতিপক্ষের একদম তুলোধুনো করে দেবো। কিন্তু তুলোধুনো প্রতিপক্ষ হয়, কিন্তু গোল এত বেশি খাওয়া হয়ে যায়, ওইখান থেকে আর কামব্যাক করা সম্ভব হয় না। তো কাবরেরার আসলে মাথার মধ্যে কি ঘুরে, আসলে এটা টিম ম্যানেজমেন্টের অনেকে বোঝে না। এবং গত কয়েকটা ম্যাচে আমরা দেখেছি যে বাংলাদেশ শেষ দিকে এসে গোল খেয়ে যাচ্ছে। এটা তো আগেও খেত, এখন তো পরপর টানা কয়েকটা ম্যাচে এমন। তো সেই ক্ষেত্রে কোচ এই বিষয়টা নিয়ে কি ধরনের কাজ করেছেন, বা আপনারা? কোচ লাস্ট দিন প্রেস কনফারেন্সে বলেছেন যে আমি তো আমার ট্যাকটিক্স ঠিক আছে, আমি যেভাবে বলতেছি ওরা সেভাবে খেলতে পারেনি। এখন আপনি কিভাবে বলছেন, বা আপনার ডিরেকশন কেন খেলতে পারছে না, নাকি আপনার ডিরেকশন বুঝতেই পারছে না, নাকি আপনি যে ডিরেকশন দিচ্ছেন সেটা বোঝার মতোই না বা ভুল, এই দায় আসলে কে? প্লেয়াররা আসলে কি বলছে? প্লেয়াররা বলছে আমরা চেষ্টা করছি, কোচ চেষ্টা করছে।
আলটিমেটলি কি হচ্ছে আর মানে সবাই মিলে চেষ্টা করছে আবার আলটিমেটলি 4-5 জন ভাবে যে খেলা শেষ হয়ে গেছে। হ্যাঁ, এটাও ভাবছে, এবং জামাল ভুঁইয়া যখন আমার কাছে এই কথা বলছিল পরে তো প্রেস কনফারেন্সে এসে তো সে কথা বলে দিয়েছে যে আমরা ভাবছিলাম তো ম্যাচ শেষ হয়ে গেছে। এটা আমরা মানে তো সে না, মানে আমরা মানে হচ্ছে বেশ কয়েকজন ভাবছে, এটা বেশ কম 4-5 জন ভেবেছিল ম্যাচ শেষ হয়ে গেছে, এবং সেই শেষ হওয়ার টাইমে এই গোলটা খেয়ে হংকং এর সাথে ম্যাচ হেরেছিলাম আমরা। এটা হচ্ছে মানে আমাদের বাস্তবতা। আচ্ছা, ইন্ডিয়ার এগেইনস্টে ম্যাচে বাংলাদেশের স্ট্র্যাটেজি এটা আসলে কি ধরনের হবে? বাংলাদেশের স্ট্র্যাটেজি আমার কাছে মনে হয় ইন্ডিয়াকে শুরুর দিকে গোল দিয়ে দিতে হবে। ইন্ডিয়াকে যদি আমি শুরুতে গোল দিয়ে দিতে পারি, মনোবলটা ধ্বংস হয়ে যাবে, এবং ওদের মনের মধ্যে ওই ভয়টা আছে যে প্রথম ম্যাচে হামজাকে বিট করে আমরা যেতেই পারিনি, তো সেই হামজা তো এই ম্যাচেও আছে, সাথে সমিত সোম অ্যাটাকে আছে, এই ভয়টা আসলে তাদের ধরে যাবে। আচ্ছা, সুনীল ছেত্রীকে তার অবসর থেকে ফেরানো হলো, তাকে এখানে আনা হয়নি, এটা কারণটা কি? সুনীল ছেত্রীকে ফিরিয়েছিল ভারত মূলত এশিয়ান কাপে কোয়ালিফাই করার জন্য। যখন দেখছে যে এশিয়ান কাপের ম্যাচগুলো ছাড়া কিন্তু সুনীল ছেত্রীকে অন্য ম্যাচগুলোতেও খেলায় নাই, আর যখন দেখলো যে এশিয়ান কাপ থেকেই তারা বাদ পড়ে গেছে আর কোয়ালিফাই করার সুযোগ নাই, তখন আর সুনীল ছেত্রীকে নিয়ে তারা ভাবছে না, তারা আসলে তাদের ফিউচার নিয়ে ভাবছে। ইন্ডিয়া টিম, আমাদের কি অবস্থা? আমাদের আসলে ভবিষ্যৎ, আমরা আসলে বর্তমান নিয়ে আছি, কিন্তু বর্তমানেও কিছু হচ্ছে না, আর ভবিষ্যতে কি হবে বলা যাচ্ছে না। অর্থাৎ ভবিষ্যৎ মানে ফিউচার যে প্ল্যানিং সেটা হচ্ছে না। প্ল্যানিংটা আসলে করবে কে? ফুটবলে প্ল্যানিং করে কোচ। আমাদের কোচ থাকবেন কি থাকবে না সেটা কোচও জানে না, আমরাও জানি না, বাফুফেও ডিসিশন নিতে পারছে না। কে জানে তাহলে? উপরওয়ালা যিনি আছেন উনি জানেন, এছাড়া আর কেউ আমি মনে হয় না জানেন না। উপরওয়ালার দিকে, কারণ আমরা যখন বলছিলাম যে হংকং এর সাথে হারার আগে মানে সিঙ্গাপুরের সাথে হারলে হয়তো বা কোচ স্যাকড হবে, সিঙ্গাপুরের সাথে হারলো, কিছু হলো না। এরপর হংকং এর সাথে হারলেই স্যাকড হবে, হলো না। এরপর বললো যে 14 নভেম্বর মানে কিছুদিন পরে তো 18 নভেম্বর ইন্ডিয়ার সাথে ম্যাচ, ইন্ডিয়ার সাথে হারার পরে তারপরে হচ্ছে কোচ স্যাকড হবে। তো আলটিমেটলি এরপরে বলবে যে সিঙ্গাপুর পর্যন্ত চলে যাবে, এরপরে বলবে যে মার্চের সিঙ্গাপুরের সাথে খেলা, মার্চের 31 পর্যন্ত কোচ হাভিয়ার কাবরেরার কন্ট্রাক্ট আছে, এর মধ্যে বলবে যে ওকে আর সরিয়ে লাভ কি, আর ওই ম্যাচ জিতলেও তো আমাদের কোনো লাভ নাই, সুতরাং আমরা হেরে যাই, শুধু টাকা খরচ করে আলাদা কোচের পেছনে লাভ কি। তো আলটিমেটলি ফেডারেশনের এটা বোঝা উচিত, এই টাকা তো আমার আর কোয়ালিফাই বা ওই ম্যাচটার জন্য না, এই টাকা আমার টিম আগামী 5 বছর কি খেলবে তার একটা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করার জন্যই হচ্ছে আমার এই ডিসিশনটা। তো সেইখানে আসলে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বারবার ডিসিশন নিতে ব্যর্থ হচ্ছে। এই যে হামজা সমিত আসার পরে বাফুফে তো অর্থের জোয়ার বইছে, সেই অর্থটা কিভাবে খরচ হচ্ছে? অর্থটা আসলে কিভাবে খরচ হচ্ছে এটা আমি জানি না, কারণ হচ্ছে দেখেন যে ঘরের মাঠে যখন বাংলাদেশ সিঙ্গাপুরের সাথে খেলেছে সেই ম্যাচে কত টাকা আয় ব্যয় হয়েছে, সেই আয় ব্যয়ের হিসেবে এখনো বাংলাদেশ ফুটবল ফেডারেশন দেয়নি। এরপরে গেল হচ্ছে হংকং ম্যাচের আয় ব্যয়ের হিসেবে এখনো আসেনি। আশা করি ভারত ম্যাচের আয় ব্যয়ের হিসেব আমরা পাবো না। তো এটা কিভাবে বলছেন আপনি? যেহেতু আগের 2 ম্যাচের আয় ব্যয়ের হিসেব আমি পাইনি, এই ম্যাচের মানে আগের 2টাই যখন পাইনি, আমি লাস্টেরটা কিভাবে পাবো হিসাব? বলবে যে হিসাব চলছে, অঙ্ক এখনো মেলেনি। অঙ্ক যেদিন মেলবে, যেদিন সমাধান হবে বা যেদিন মেলার সম্ভাবনা নেই, যেদিন মিলবে সেদিন আমি হিসাব পাবো, এটাই তো হচ্ছে না। আমি বলছি আসলে যে মানে এখন তো টাকা আছে বাফুফে, হ্যাঁ টাকা আছে, অনেক টাকা, সেটা কেন তারা মানে প্রপার ওয়েতে খরচ করছে না? দেখেন যে বাফুফের যে টাকাটা, এই টাকা তো আমি চাচ্ছি না যে টাকাটা আমাকে দেন আমি খাবো। আমি চাই যে আমার দেশের ফুটবলের টাকাটা কত টাকা আয় হয়েছে আমি জানতে চাই, এবং এই টাকা আমার দেশের ফুটবলের উন্নয়নে যেন খরচ হয়, এটা আমি দেখতে চাই, কোথায় কোথায় খরচ হচ্ছে স্বচ্ছভাবে, এটা আমি দেখতে চাই। কারণ আমার পাইপলাইনে তো প্লেয়ার নেই, আমার পাইপলাইন মজবুত করতে হবে, আমার লিগের স্ট্রাকচার নেই, আমার লিগের যখন লিগ শুরু হয়ে যাচ্ছে, বাংলাদেশ ফুটবল লিগ বিএফএল, তাহলে খেলা শুরু হয়ে যাচ্ছে, লোগো তৈরি হচ্ছে না। প্রবাসী ফুটবলাররা আর কয় বছর সার্ভিস দেবে? সেটাই তো কথা, আর কতদিন চলবে? আমাদের সহকর্মী নাহিদ এক বেলায় বসে মানে কয়েক মিনিটের মধ্যে বা আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টার মধ্যে সুন্দর লোগো বানিয়ে ফেলছে, কিন্তু বাংলাদেশ ফুটবল লিগ বাফুফে তাদের লোগো আর বানাতে পারছে না। সুতরাং বলছে কি যে আমরা সেকেন্ড উইন্ডোতে গিয়ে লোগো বানাবো, মানে এইটা কতটা আনপ্রফেশনাল। কিন্তু তাদের তো ওয়েবসাইটও নাই। ওয়েবসাইট আছে, আপডেট হয় না। এটা কেন এই যে মানে হয়তোবা সঠিক লোকের হাতে নেই, এজন্যই হচ্ছে না, বা যাদেরকে দিয়ে আসলে আপডেট করানো হবে তারা আসলে সঠিক মানে ওইটাকে অতবার গুরুত্ব দিচ্ছে না। এখন যেহেতু সুপারস্টাররা রয়েছে এবং বিদেশে যে ক্লাবগুলো আছে তারাও তো হয়তো দেখে যে আসলে বাংলাদেশের ফুটবলের কি অবস্থা, একটু উঁকি দিয়ে দেখি ওয়েবসাইটে। হ্যাঁ অবশ্যই, আমি আপডেট জানতে চাই, কি দেখে হাভিয়ার কাবরেরার স্যালারি কত, এটা আমি দেখতে চাই। আমি দেখতে চাই ওয়েবসাইটে আমার ইতিহাসে
কোন ফুটবলার কত গোল করছে এই আমি পুরো স্ট্যাট চাই। নাই তো। কাজী সালাউদ্দিনের গোল থেকে শুরু করে কিংবা মনে মুন্নার ডিফেন্স স্ট্যাট থেকে শুরু করে এখন পর্যন্ত আমি হামজা চৌধুরীর গোল তো আমার মুখস্থ আছে, কিন্তু আমি তো বলতে পারতেছি না বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ গোল স্কোরারকে একদম কাগজে কলমের সাথে সাথে সার্চ দিয়ে তো আমি পাচ্ছি না। বা জাহিদ হাসান এমিলি কয়টা গোল করছে বাংলাদেশের হয়ে, এই হিসাবগুলো তো আমি পাচ্ছি না। এই হিসাবগুলো আমি চাই। যারা স্ট্রাইকার রয়েছে কিংবা হামজা চৌধুরী যে গোলটা, এই গোলটা যাতে আগামী 20 বছর পরে হামজা চৌধুরী কয় ম্যাচে কয় গোল করছিল আমার আগামী প্রজন্ম তো দেখতে চাইবে, সেটা কই? নাই তো, আর্কাইভ নাই। এটা কি ওয়েবসাইট নিয়ে কি কাজ হচ্ছে নাকি? কাজ সবকিছু নিয়েই হচ্ছে। দেখেন যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মিডিয়া বিভাগ আছে, তারা ফুটেজ আপলোড করে, সুন্দর অনেক কিছু চেঞ্জ আসছে, রিলস আপলোড করে, কিন্তু আলটিমেটলি আমি যদি দেখতে চাই যে বাংলাদেশ ফুটবল টিমের সুন্দর কিছু প্র্যাকটিস প্রতিদিন, যেমন একদিন দেখবেন যে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা এদের প্র্যাকটিস থাকলে প্রতিদিনের প্র্যাকটিসের একটা হাইলাইটস মোটামুটি 2-3-4 মিনিটের হাইলাইটস আপলোড করে। ইভেন অনেক সময় রিয়াল মাদ্রিদ তো প্র্যাকটিস লাইভ করে, দর্শকরা দেখুক, টানা লাইভে থাকে রিয়াল মাদ্রিদ। কিন্তু আমাদের এসব নাই, আমাদের বাফুফের নির্ধারিত হোস্ট নাই যে ধরেন যে অ্যানালাইসিস করবে, প্র্যাকটিস সেশনগুলো অ্যানালাইসিস করবে। আমরা দেখি যে লা লিগা টিভি বা হচ্ছে দুঃখিত আমাদের হচ্ছে বার্সা টিভি বা রিয়াল মাদ্রিদের যে চ্যানেল আছে, এদের সবার নিজস্ব আছে। প্রফেশনালিজম তো আস্তে আস্তে এইভাবে গ্রো করা উচিত। আমি শুধু রিলস আপলোড করব আর হচ্ছে ছবি আপলোড করব আর দলের স্কোয়াড রাত 12টার সময় ফেসবুকে পোস্ট করব, এইটা তো আসলে প্রফেশনালিজমের মধ্যে পড়ে না, অনেক পিছিয়ে। আচ্ছা, হামজার কথা বলছিলেন, আমাদের প্লেয়াররা হামজার সাথে একই টিম হোটেলে রয়েছে, হামজার খাদ্যাভ্যাসটা সেটা তো তারা দেখছে এখন নাকি? হ্যাঁ দেখছে। কি খায় হামজা আপনি জানেন? হামজা বেশি খায় মাংস। কিসের মাংস? গরুর মাংস পছন্দ করে, চিকেন পছন্দ করে, প্রচুর খায় এটা জানা। এবং তার এই যে মাংসটা যে খায় সেটা কিন্তু এই যে ফ্যাট বাদ দিয়ে, ফ্যাট থাকে না। এবং হামজার যে ফিটনেসটা, মানে হামজার ফিটনেস তো অন্য লেভেলের ভাই। সেটা হামজার ফিটনেস কেমন এটা ইন্ডিয়ার উইঙ্গার লেস্টন কোলাচও বলতে পারবে। কিভাবে? একদম আপনার মনে আছে, আপনি দেখেছিলেন, একদম হামজা জাস্ট তাকে একটা ঝটকায় ফেলে দিয়েছিল। সবাই ভাবছিল যে কার্ড খাবে, কিন্তু হামজা তো জানে যে কিভাবে ট্যাকল করলে কার্ড হয় আর কিভাবে হয় না। আচ্ছা, তো এরপর মানে সে মানে উঠে মোটামুটি তাকাচ্ছিল কি হলো, মানে চোখে মুখে অন্ধকার দেখা বলি ওই, মানে এই ধরনের ফুটবলার সাথে আমি খেলি নাই কখনো। মানে এটা আসলে অন্য লেভেলের জিনিস। কিন্তু হামজা জানে যে কিভাবে বডি কন্ট্রাক্ট করলে ফাউল হয় আর কিভাবে হয় না, এটা তো হামজা জানে না। এই যে বলছেন আপনি যে হামজা মাংস খেতে খুব পছন্দ করে, তাহলে সেটা মেইনটেইন করে কিভাবে? হামজা তো ভাই, হামজা যখন তার ক্লাবে তো নিজস্ব সিস্টেমে চলে, এবং এইটা হামজার লাইফস্টাইল নিয়ে আসলে মানে ধর্মীয় দিক থেকে যদি চিন্তা করেন কিংবা হচ্ছে প্রফেশনাল সব দিকে অসাধারণ। হামজা ম্যাচ শুরুর আগে আপনি দেখবেন যে প্রত্যেকবার যখন হয় আয়াতুল কুরসি পড়ে ম্যাচ শুরুর আগে। হামজা যখন প্রথম বাংলাদেশে আসে গাড়ির দরজা খুলছে, মানে প্রথম বলতে বাংলাদেশের হয়ে খেলার জন্য আসে। তো হামজা যখন প্রথম বাংলাদেশে আসে খেলার জন্য, তখন গাড়ির দরজা খুলছে, এক পা বের করে তারপরে বাপের কাছে জিজ্ঞেস করছে আমি কি নামবো? বলছে না, তোমার মা আসুক তারপর নামো। আস্তে করে দরজা খুলে আবার ভিতরে যে বসে আছে। আচ্ছা, মানে এখনো তার বাবাকে ওইভাবে সে রেসপেক্টটা করে, তো সম্মানটা করে। আপনাকে ভালো ফুটবলার হতে, ভালো স্পোর্টসম্যান হতে হলে শুধু আমি খেলা জানি বা খেলতে পারি বললেই হয় না। এর মাধ্যমে মানে গোছানো লাইফস্টাইল দরকার আছে, সবকিছুই আসলে নিয়ন্ত্রণের মধ্যে থাকা দরকার আছে। তখনই হচ্ছে আপনি নিজের সর্বোচ্চটা দিতে পারবেন এবং সফলতা পাবেন। এবং হামজাকে দেখে মনে হয় যে বাংলাদেশ টিমকে তিনিই আসলে লিড করছে। অবশ্যই, সেটা তো আমরা অভিষেক ম্যাচেই ভারতের সাথে দেখেছিলাম। একদম নন আর্মড ক্যাপ্টেন, মানে হাতে হয়তো বা তার আর্মব্যান্ডটা থাকে না, কিন্তু একদম ডিরেকশনগুলো সেই দেয়। তার হাতে কি আর্মব্যান্ডটা দেওয়া উচিত না নাকি? অবশ্যই উচিত। এখন জামাল ভুঁইয়াকে আসলে অবশ্যই, জামাল ভুঁইয়া তো আর বেশি দিন থাকবে না, এটা তো আমরা সবাই জানি। তো জামাল ভুঁইয়া যেহেতু আছে আসলে শেষ টাইমে, আমি প্রয়োজন জামাল ম্যাচে খেললো না, কিন্তু তারপরে জামাল না খেলে তপু বর্মনকে দেয়া হয়। এটা আসলে হামজাকে দেয়া উচিত, মানে আমি যেটা মনে করি এটা হামজাকেই দেয়া উচিত। কারণ হচ্ছে দেখেন যে কেন দেয়া হচ্ছে এটা কোচ জানে, সিনিয়র প্লেয়ার অনেকদিন ধরে দলের সঙ্গে আছে। হামজাকে দেয়া উচিত কেন ক্যাপ্টেনের আর্মব্যান্ড, সেটা তো আসলে অবশ্যই উচিত, এবং আমি তো মনে করি এখনই দেয়া উচিত। তবে জামাল যেহেতু আছে এবং জামাল সিনিয়র, হামজা হচ্ছে, কিন্তু হামজা যখন উঠে যায় বা জামাল যখন উঠে যায় বা জামাল যখন স্টার্টিং এ না থাকে, তখন হামজার হাতে থাকা উচিত এটা। কিন্তু আমরা তো এটা দেখি না, যেটা বারবার আমরা দেখি না। ওই যে মানে এখন আপনি যদি বলেন যে এইভাবে যদি আমি বলি যে
মানে সবার সাথে আমার সখ্যতা ভালো বা হচ্ছে টিমের মানে অধিকাংশ প্লেয়ারের সাথে যার সাথে ভালো বন্ডিং তাকেই দেয়া হবে বা এই ধরনের কিছু একটা হতে পারে, বা সে অনেকদিন ধরে কথা বলছেন, অনেকদিন ধরে যারা দলে আছে তাদেরকে দেয়া হবে, এটাই হয়। তবে আস্তে আস্তে এটা হামজার কাছে চলে আসবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এটা এখনই তো ভালো সময়, এখনই ভালো সময় ছিল। এখন আসলে দেশের মাটিতে যদি হামজার অভিষেক হতো ক্যাপ্টেন হিসেবে, ব্যাপারটা দারুণ হতো, দর্শকরাও খুব চিয়ার করতো এবং আমি চোখ বন্ধ করে নিজেও হয়তো আরো বেশি সম্মানিত বোধ করতেন। আমি একটা কথা বলি, সেটা হচ্ছে হামজা চৌধুরী যখন আসছে ওই দিন বিসিবির একটা প্রোগ্রাম ছিল শেরাটন হোটেল, সোনারগাঁও হোটেলে। তো এরপর যারা ক্রিকেট কাভার করে সাংবাদিক, গণমাধ্যম কর্মী, এবারের কথা বলছি, তারাও ছিল হোটেলে। সবাই হচ্ছে বিসিবির প্রোগ্রাম বয়কট করছে, বয়কট করে সবাই বসে আছে হামজার কাভার করবে। তখন হামজা চৌধুরী আসছে খুবই মানে বিশৃঙ্খল অবস্থার, কেউ গায়ের উপর উঠছে, গাড়ির উপর উঠছে, মানে চরম বিরক্তকর অবস্থা। মানে আপনি আমি যে কেউ থাকলে চরম বিরক্ত হয়ে যেতাম। হামজা হেসে হেসে কথা বলতেছে। এখন আপনি ভাবতে পারেন একদম হামজার ঘাড়ের উপর ঘিঞ্জি মেরে উঠছে সব। এখন আপনি হয়তোবা বলতে পারেন যে হামজা হয়তোবা ক্যামেরার সামনে বলে যে হচ্ছে সে এটা দেখাচ্ছে যে যদি রাগ দেখায় খারাপ লাগবে। এবার হামজা হোটেলে গিয়ে ভেতরে ঢুকে টিম ম্যানেজারে বলছে যে ম্যানেজার বহু লোক আইছে, আমার খুব ভালো লাগছে, ঠিকই আমার খুব ভালো লাগছে, ভারতরে হারাই দিব। মানে এইভাবে বলতেছে সে, যে এত লোকজন আসে তার ঘাড়ের উপর উঠে গেছে, ডেলাডেলি ঠলঠলি, সে খুব এনজয় করছে। এত লোক আসছে হোটেলে, আমাদের মানে এই হোটেলে যদি এত লোক আসে মাঠে না জানি কত লোক যাবে, সবাই সাপোর্ট দেবে, আমরা ভারতকে হারাবো। এই যে তার যে ইয়াটা মানে এটা ওন করাটা, সে বাংলাদেশকে এভাবে ওন ক্রাউড থেকেও পজিটিভ এনার্জি নিয়েছে। হ্যাঁ, এইটাই তো আসলে সে সব জায়গায় পজিটিভ। কোনো মানে প্রতিটা মোমেন্টে আসলে হামজা চৌধুরী যেভাবে দলকে লিড করে, এবং তার সবচেয়ে আপনি যত বাজে সিচুয়েশন হোক সে হয়তো বা নিজে কষ্ট পাবে, নিজে কান্না করবে, কিন্তু অন্য মানে দর্শক, টিমমেট, কোচ কেউ ন্যূনতম কষ্ট পেতে পারে এমন কিচ্ছু কখনো হামজা চৌধুরী করেন না। আচ্ছা, ইন্ডিয়ার এগেইনস্টে বাংলাদেশ, আপনি চাচ্ছেন যে বাংলাদেশ জিতবে? এটা তো আসলে সবাই, আমি একা কেন চাই বা আপনিও চান, সবাই চায় যে বাংলাদেশ জিতবে, বাংলাদেশের প্রত্যেকটা মানুষ চায়। কতটা সম্ভব? অবশ্যই সম্ভব। আমি একটু ভয় পাচ্ছিলাম যখন হচ্ছে নেপালের সঙ্গে 2-2 গোলে ড্র হলো, তখন আসলে ভয় পাচ্ছিলাম, কিন্তু আমার আসলে সমিত সোমের ওই বক্তব্য শোনার পর আমি আবার সাহস পাচ্ছি যে ভারতকে আমরা হারাবো। আচ্ছা, আপনি কালকে মাঠে ছিলেন এবং অবশ্যই মাঠে ছিলাম। মাঠ থেকে আপনি একটা সমিত সোমের কিছু কথা নিয়ে একটা ইনফো পাঠিয়েছিলেন, সেই কথাগুলো আসলে সমিত সোম কেন বলেছিলেন? একজন প্রশ্ন করেছিল যে বিদেশি প্লেয়ার বা বিদেশি যারা আছে, তখন সমিত হঠাৎ করে ইয়া হয়ে গেছে, কি বিদেশি আবার কারা, বিভাজন মানে সে বলতেছে যে সবাই আমরা এক, দেশি বিদেশি কিছু না, সবাই ভালো, খারাপ আবার কে, সবাই ভালো প্লেয়ার, সবাই আমরা টিমমেট। আমরা যদি এরকম দেশি বিদেশি আলাদা করে ফেলি, বিদেশিদের নিয়ে মাতামাতি করি, বা হচ্ছে আমরা যারা বিদেশে থাকি তাদেরকে নিয়ে আপনারা বেশি মাতামাতি করেন, তাহলে তো ওরা মন খারাপ করবে, তখন তো আমরা টিম হয়ে খেলতে পারবো না। আমাদের তো টিম হয়ে খেলতে হবে, আমরা সবাই এক, আমরা বাংলাদেশি, আমরা সবাই এক হয়ে খেলবো। এই যে মানে এই মেন্টালিটিটা তো অন্য লেভেলের। আশিক, আপনার কাছে শেষ প্রশ্ন, বাংলাদেশের ফরমেশনটা কেমন হতে পারে? ফরমেশন আমার মনে হয় আসলে 4 ফরমেশন, আসলে মানে আমি আসলে কাবরেরার ফরমেশন সবসময় বুঝি না, তবে সে আসলে ওই যে 4-3-3 দিয়েই শুরু করতে চায়, কিন্তু এর মধ্যে মডিফাই করে 4-4-2 পরীক্ষা নিরীক্ষা করে। আসলে ফুটবলে আলটিমেটলি ফরমেশন বলতে কিছু না, আমি যেটা মনে করি আপনার একটা ফরমেশন দিয়ে আসলে শুরু হয়, 4-3-3 হয়, 4-4-2 হয়ে যায়, 5-4-1 হয়ে যায়। এখন পজিশন বুঝে, সিচুয়েশন বুঝে, প্রতিপক্ষ বুঝে, যেটা আসলে আর্জেন্টিনার কোচ স্কালোনিকে আমরা দেখেছি ওয়ার্ল্ড কাপে, প্রত্যেকটা দলের বিপক্ষে আলাদা স্ট্র্যাটেজি ছিল, আলাদা ফরমেশন ছিল, এবং সেখান থেকে সাফল্য পেয়েছিল। আশা করি আমরাও সাফল্য পাবো হাভিয়ার কাবরেরার বিদায়ের পরে। আশিক, আপনাকে ধন্যবাদ। এশিয়ান কাপ কোয়ালিফায়ারের ম্যাচে মঙ্গলবার রাত 8টায় ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল, এবং বাংলাদেশের ফ্যানরা আশা করছে বাংলাদেশ ভারতকে হারিয়ে এশিয়ান কাপ কোয়ালিফায়ারে প্রথম জয় তুলে নেবে। রহমান পেয়ার, স্টার নিউজ।